এবারে আমরা এক্সপ্লোর করব সেন্ট্রাল ইন্ডিয়ার অন্যতম জঙ্গলগুলোকে, যেখানে দেশ বিদেশের ওয়াইল্ড লাইফ এনথুজিয়াস্টরা ছুটে আসে ওয়াইল্ড লাইফ দেখতে। তারই মধ্যে একটা ন্যাশনাল পার্ক ইন্সপায়ার করে রুডিয়ার্ড কিপলিংকে জঙ্গল বুক লিখতে। আমি সুস্মিত, আমি আপনাদের সকলকে আমার সাথেই নিয়ে যাব এই জঙ্গল রাইডে আপনাদের ফেভারিট ক্যারেক্টারদের সঙ্গে দেখা করানোর জন্য। তাহলে রেডি হয়ে নিন। গুড মর্নিং সকলকে। আজকে হচ্ছে 12ই অক্টোবর এবং ঘড়িতে বাজে হচ্ছে 5টা 29 সকালবেলা। আমরা সবাই রেডি হয়ে গেছি। আমাদের সাফারি এসে গেছে 5:30টার সময়, যেরকম বলেছিলাম যে যেখানে এন্ট্রি গেট পার্কিং ছিল হোটেলের, রিসোর্টের, ওখানে গাড়ি এসে গেছে। আমরা এবারে বেরোবো। আমাদের সাফারি স্টার্ট হবে টালা গেটের ওখান থেকে এবং আগে পেপারস চেক হবে এবং সকাল 6টা থেকে সাফারি স্টার্ট হবে। বাইরেটা কিন্তু এখনও অন্ধকার, এখনও আলো ফোটেনি। আলো ফুটতে ফুটতে 6টা বেজে যাবে, তারপরেই আমাদের সাফারি স্টার্ট হবে। আমাদের জিপসি এসে গেছে। দীনেশজি আমাদের আজকের চালক। দীনেশজি আমাদের জঙ্গলটা ঘোরাবে। দীনেশজি এখানে দাঁড়িয়ে। আর আমরা এখন বেরোবো হচ্ছে আমাদের জঙ্গলের উদ্দেশ্যে। আমাদের ফার্স্ট সাফারি হচ্ছে টালা জোন থেকে। টালা গেটের ওখানে গিয়ে আগে গেট পাস সব পারমিট চেক হবে, আইডি কার্ড চেক করবে, তারপরে আমরা এন্ট্রি করব 6টার সময়। আর আপাতত পায়েল আর দিয়া উঠে পড়েছে এখানে গাড়িতে। সবাই রেডি আজকের সাফারির জন্য। বান্ধবগড়ে জিপ সাফারি বুক করার দুটো অপশন আছে। এক হচ্ছে নিজেরা forest.mponline.gv.in এ গিয়ে গোটা জিপসি বুক করলেন বা জিপসির সিট বুক করলেন, আর না হলে কোনো ট্যুর অপারেটর দিয়ে করালেন। আমি যাদের সাথে এই ট্যুরটা করেছি, নেচার স্প্রাউট, তারা এখানে থাকা আর সাফারি খুব ভালো করে ম্যানেজ করে। তাদের থ্রু দিয়ে সাফারি এবং বান্ধবগড়ে স্টে বুক করাতে পারেন। তাদের কন্ট্যাক্ট আমি স্ক্রিনের ওপর ফ্ল্যাশ করিয়ে দিলাম। আমাদের টালা জোনে টোটাল 28টা জিপসির টিকিট পাওয়া যায় একেবারে। তো একে একে আমরা এখন যাচ্ছি, গিয়ে পারমিট যেটা আমাদের কাছে আছে অনলাইন টিকিট, সেটা দেখিয়ে হার্ড কপিটা কালেক্ট করব এবং গাইডকেও পিক আপ করবো। ওখান থেকে পিক আপ করে নিয়ে দেন আমরা যাব হচ্ছে টালা গেটের এন্ট্রির দিকে। রিসোর্টের থেকে 700 থেকে 800 মিটার দূরত্বে হচ্ছে এই টালা টিকিট কাউন্টার। প্রথমে আমরা এই টিকিট কাউন্টারে পৌঁছে যাই, যেখানে আমাদের টিকিটের সফট কপি দেখিয়ে হার্ড কপিটা কালেক্ট করতে হয়, আর এখান থেকেই গাইডও অ্যালার্ট হয়। অনলাইন যে পারমিটটা মোবাইলে এসেছে, সেই অনলাইন পারমিটটা নিয়ে কিন্তু এই কাউন্টারে যেতে হয়। এই কাউন্টারের সামনে গিয়ে ওরা হার্ড কপিটা দেয় পারমিটের, দেন এখান থেকে ওটা মেন গেটে চেক হয় আইডি কার্ডসের সঙ্গে। এই সামনের টিকিট কাউন্টার থেকে, টিকিট কাউন্টার টালা লেখা যেখানে, এখান থেকে কিন্তু টিকিট কালেক্ট করতে হয়। যে অনলাইন পারমিটটা দেখালাম, সেই অনলাইন প্রিন্টেড কপিটা দেখিয়ে, অনলাইন কপিটা দেখিয়ে এখান থেকে টিকিটটা কালেক্ট করতে হয়। এখান থেকেই গাইড অ্যালার্ট হয়, ওটা নিয়ে দেন আমরা টালা গেটে যাব। ওখান থেকে আমাদের পেপারস চেক হবে, পেপারস চেক হয়ে তারপরে আমরা সাফারির জন্য এগোবো। আমরা টিকিট কাউন্টার থেকে এই কপিটা নিয়ে নিলাম এখানে। আর আমাদের গাইড সাহেব অজিতজি উঠে পড়েছে আমাদের সঙ্গে, যাবে আমাদের আজকে টালা জোন ভিজিট করাতে। আর এখানে আগেই আপনাদের হোটেলে দেখালাম হচ্ছে দীনেশজি। আমরা এখন এগোচ্ছি টালা গেটের দিকে, যেখান থেকে আমাদের পেপারস চেক হয়ে দেন সাফারি শুরু হবে। আমরা এখন টালা গেটে এসে গেছি। এখানে আমাদের পেপারস চেক হবে। সামনে গাড়ির লাইন আছে জিপের, সেগুলো এক এক করে চেক হচ্ছে। তারপরে আমরা 3 নম্বরে আছি এবং এইখানে সামনে অফিসিয়ালসরা পেপারস চেক করছে। এখানে ম্যাম এসেছেন, পেপারস চেক করে নিচ্ছেন। অজিতজি সামনে আছে এবং এই দিক দিয়ে স্ট্রেট হচ্ছে এন্ট্রি পয়েন্ট। বান্ধবগড়ের জঙ্গল সব মিলিয়ে হচ্ছে
1536 স্কোয়ার কিলোমিটার। তার মধ্যে 716 স্কোয়ার কিলোমিটার হচ্ছে কোর জঙ্গল, যেটা 3টে জোনে ভাগ করা, টালা, मगधी और खितौली। ये टायरों को सैनिटाइज के लिए सर सोडियम परमैंगनेट डालते हैं, लाल दवा, जो बाहर की गंदगी हो पार्क के अंदर ना आए। अच्छा। डियर जो है सॉल्ट के लिए मिट्टी चाटता है, तो अच्छा। इसके लिए तीनों जोन में ये सैनिटाइज करते हैं। ओके ओके। ये हाँ, ये राइट साइड में एलिफेंट कैंप बना हुआ है। जो डोमेस्टिक एलिफेंट है यहाँ पे रहते हैं, वो आगे एलिफेंट खड़ा हुआ है, डोमेस्टिक है। हाँ हाँ हाँ, वो दूर पे खड़ा है, वो डोमेस्टिक एलिफेंट है। हाँ, ये काठ का बना के जो जंगली हाथी पकड़ के लाए थे सर, तो ये काठ का हाँ, बना हाँ। के उनको यहाँ पे ट्रेंड करते हैं। अच्छा, तो 3 ओके से 4 महीने लगते हैं एक एलिफेंट को ट्रेंड करने में। ओके ओके ओके। हाँ, वहाँ पर मैं देख पाया, एक एलिफेंट है वहाँ पर जी जी। अभी ज्वाइन होंगे पेट्रोलिंग के लिए, निकल पेट्रोलिंग के लिए। वहाँ पर और एक है। ये आगे है, तस्कर है, ये एक सामने। এই হাতিগুলো সবকটাই ডোমেস্টিক হাতি। এদের এখানে ট্রেন করা হয় আর জঙ্গলের প্যাট্রোলিংয়ের জন্য ব্যবহার করা হয়। এক একটা হাতিকে মোটমাট 3 থেকে 4 মাস সময় লাগে পুরোপুরি ট্রেন করতে। अभी इस एरिया में एक फीमेल है सर यहाँ पे, अच्छा। चक्रधारा माँ है। अभी इसके छोटे बच्चे हैं 4-5 महीने के, तो उसी की साइटिंग होती है अभी यहाँ पे। और जो यहाँ का मेल है बजरंग, हाँ, ये उसी की टेरिटरी है। ओके ओके। एक बार रुक जाओ। জঙ্গলে প্রবেশ করেই আমাদের স্বাগত জানালো এই অপরূপ ময়ূরটি, যেটা এখন তার সকালের ব্রেকফাস্ট খুঁজতে ব্যস্ত। ডান দিকে যেই জলাশয়গুলো দেখছেন, এটাকে এখানকার জীবনরেখা বলে, যেটা পাহাড়ের ওপর থেকে আসছে, আর এটার নাম হচ্ছে চরণগঙ্গা। ये मार्किंग है, टेरिटरी मार्क। थोड़ा सा रुको। ऐसे एरिया के लिए टाइगर स्क्रैच करता है, स्क्रैच मार्किंग। এবারে আমরা আস্তে আস্তে গ্রাসল্যান্ডের দিকে এগোচ্ছি। টালা জোনে সব রকমের ল্যান্ডস্কেপ আপনারা দেখতে পাবেন। বান্ধবগড়ের জঙ্গলের 1536 স্কোয়ার কিলোমিটারের বাইরের অংশটাকে বলে বাফার জোন, যেটা 820 স্কোয়ার কিলোমিটার ছড়িয়ে, এবং সেটাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জঙ্গলের ব্যালেন্স মেনটেন করার জন্য হিউম্যান হ্যাবিটেটদের থেকে। আর সেটাও কিন্তু 3টে জোনে ভাগ করা, ধামকার, জহিলা, পানপাট্টা। বাঁ দিকে যেই মন্দিরটি দেখছেন, এটাকে সিদ্ধ বাবার মন্দির বলে, যাকে এখানকার লোকেরা খুব মেনে চলে। কিছুটা পথ গ্রাসল্যান্ডের দিকে এগিয়ে দেখা গেল অনেকগুলো জিপসি ওয়েট করছে। एक्साइटिंग हो रहा है क्या? ये किल है, पुराना किला स्मेल आ रहा है। সামনে গিয়ে যেটা জানা গেল যে এখানে একটু আগে স্পটেড ডিয়ারের কল হয়েছে, তাই কিছু জিপসি ওয়েট করছে দেখার জন্য টাইগারের মুভমেন্ট হয় কিনা। কিছুক্ষণ অপেক্ষা করার পর বাঘ তো এলো না, কিন্তু একটা স্পটেড ডিয়ার দেখতে পাওয়া গেল। এটাই বোধহয় অ্যালার্ম কল দিয়েছিল। তার পাশেই আমি দেখতে পাই এই পাখিটিকে, যেটা হচ্ছে রেড ওয়াটলেট ল্যাপউইং। সাধারণত এরা পোকামাকড় খায় যেগুলো মাটির ওপর থাকে। কিছুটা এগিয়েই আমরা সামনের একটা ওয়াটার হোলে দেখতে যাই কোনো মুভমেন্ট হচ্ছে কিনা। সাধারণত কোনো বন্যপ্রাণীর জল তেষ্টা পেলে এরকম ধরনের ওয়াটার হোলে এসে ওরা জল খায়। বান্ধবগড়ের ফোর্ট এই সামনের পাহাড়ের ওপরে বানানো। এখন সেখানে পর্যটকদের যাওয়া অ্যালাউড না। লোকালসরা বান্ধবগড় ফোর্ট যেতে পারে বছরের 2 দিন, জন্মাষ্টমীর সময় আর কবির ফেস্টিভ্যালের সময়। মানা হয় ভগবান শ্রীরাম
তার ভাই লক্ষ্মণকে এই কেল্লা উপহার দিয়েছিলেন। সকাল সকাল যেহেতু কোনো বন্যপ্রাণীর মুভমেন্ট নেই দেখে আমরা বান্ধবগড়ের পাহাড়ের ওপরে একটা জায়গা আছে শেষাইয়া বলে সেখানে যাব ঠিক করি। এখন আপাতত আমরা এই পাহাড়ের হাফ লেভেল পর্যন্ত যাব। শেষাইয়া বলে একটা জায়গা আছে, ওখানে বিষ্ণুর মূর্তি আছে, তো ওখানে যাব আগে। ওখানে গিয়ে দেখে তারপর আবার নিচে নামবো, কারণ এই মুহূর্তে জঙ্গল একদম শান্ত। আমরা আগে ওপরটায় যাব, উপর এরিয়াটাতে, তারপরে আসবো। एक बार गर्मी के टाइम पे यहाँ टाइगर भी बैठे मिल जाता है मैम, क्योंकि ठंडक रहता है एकदम। जी हाँ। ওপরে ওঠার সময় আমরা আগেকার দিনের আস্তাবল দেখতে পাই, যেখানে গরমের সময় অনেকবার বাঘেদের দেখা গেছে। কিছুটা এগিয়েই আমরা দেখতে পাই এই আদালতখানা, যেটা 10ম শতাব্দীতে তৈরি হয়েছিল। The statue of Lord Vishnu reclining on the seven-hooded serpent Sheshnag, the king of serpents, is a classic example of the unique monuments of Bandhavgarh. শেষশাইয়া, যেটা বললাম আমরা শেষশাইয়াতে আসছি পাহাড়ের একটু উপরে, সেখানে এখন এসেছি। এখন এরকমভাবে এই কয়েকটা সিঁড়ি দিয়ে উঠে ওপরটায় যেতে হবে। চলুন যাওয়া যাক ওপরে। কিছুটা সিঁড়ি বললেন গাইড সাহেব। ওপরে উঠেই সচক্ষে সাক্ষাৎ হলাম 10ম শতকের এই অপরূপ কৃতিত্বের সাথে। এই গোটা স্ট্রাকচারটা একটা পাথর কেটে বানানো হয়েছে। গাছের গোড়ায় ঢাকা পড়ে গেছে ব্রহ্মা, তার পাশেই হচ্ছে বিষ্ণু, তার মাথার ওপরে শেষনাগ, আর তার পাশেই হচ্ছে শিব ঠাকুর। আমরা এখন শেষশাইয়া দেখে নিয়ে আবার আমরা এখন জিপসিতে উঠে পড়ব। উঠে আবার আমাদের টাইগারের খোঁজ শুরু হবে এবং আরও বিভিন্ন জন্তু জানোয়ারদের খোঁজ শুরু হবে। আপাতত আমরা একটা পাখি ল্যাপিং দেখতে পেলাম, আর হরিণ দেখতে পেলাম, ঘাস খাচ্ছিল একদম গ্রাসল্যান্ডের মধ্যে। এখন যাই দেখি আরও কী কী দেখতে পাওয়া যায়। প্লাস টালাজোন কিন্তু এই অঞ্চলের, এই মধ্যপ্রদেশ সার্কিটে বান্ধবগড়ের সবচেয়ে পুরনো জঙ্গল এবং সবচেয়ে পুরনো জোন, এবং এত সুন্দর গ্রিনের ভেতরে দুর্দান্ত লাগছে। জঙ্গলটা ইটসেলফ খুব সুন্দর এবং খুবই ভালো লাগছে দেখতে। বান্ধবগড়ের টালাজোনে আপনারা বহু ধরনের ল্যান্ডস্কেপ দেখতে পাবেন, তার মধ্যে পাহাড়ও আছে। সেই জন্যেই টালাজোনে ক্যান্টার সাফারি হয় না। ক্যান্টার সাফারি শুধুমাত্র খিতলি আর মাগদি জোনে হয়। আমরা বিভিন্ন জায়গা চেক করতে করতে এই জায়গাটায় আসলাম, যেখান থেকে বান্ধবগড়ের পাহাড়ের দারুণ ছবি তোলা যায়। তবে ওয়েদার একদমই ভালো না, যে কোনো মুহূর্তে বৃষ্টি নেমে পড়তে পারে। পাহাড়ের ওপর অঞ্চলটা দেখার পর আমরা নিচে আসতে না আসতেই বাঘের পায়ের ছাপ দেখতে পাই, হয়তো একটু আগেই রাস্তা ক্রস করেছে। তারপরে আবার জোর কদমে শুরু হয় আমাদের বাঘের অভিযান। ঘড়িতে এখন বাজছে সকাল 7:15। আমাদের সাফারির 1 ঘন্টা 15 মিনিট মতন ওভার হয়েছে। এখনও আমরা আমাদের বাঘের খোঁজ চলছে আর কি। এখনও বাঘ দেখতে পাইনি। আদার্স অ্যানিমেল সাইটিংও খুব কমই হচ্ছে, কারণ জঙ্গল একদম শান্ত। আর একটু আগে আমরা একটা বাঘমাক্স দেখতে পেলাম, বাট ফিমেল বাঘমাক্স ছিল, কোনো বাচ্চা তার সঙ্গে ছিল না। বাট আপাতত দেখি আবার আমাদের আরও এক্সপ্লোরেশন চলছে জঙ্গলের মধ্যে। আর জঙ্গল কিন্তু একদমই শান্ত, জঙ্গলে কোনো জন্তু জানোয়ারের কোনো মুভমেন্ট খুব কম এই মুহূর্তে। প্লাস ওয়েদারটা একটু ডাল, মেঘ আছে, সূর্য উদয় হয়নি এখনও সূর্যদেবকে দেখতে পাওয়া যায়নি। সামনে কিছুটা পথ চলেই আমরা দেখতে পাই এই লাঙ্গরটিকে,
যেটা এই মুহূর্তে রাস্তার উপরে রাজকীয়ভাবে বসে আছে আর সরার একদম নাম নিচ্ছে না। লাঙ্গুরটা যখন পথ অবরোধ করে বসে, তার পাশেই আমরা দেখতে পাই কিছু স্পটেড ডিয়ারের দলকে, যারা ঘাসের মধ্যে খাবার খুঁজছে। কিছুটা সামনে গিয়ে আমরা আবার একটা লাঙ্গুরের দলকে দেখতে পাই। তারা এখন নিজেদের মধ্যে কথাবার্তা বলতে এবং খাবার খেতে ব্যস্ত। এদেরকে গ্রে লাঙ্গুর বা শুধু লাঙ্গুরও বলে। মুখটা এদের কালো হয় আর এদের সবচেয়ে ভালো বন্ধু হচ্ছে হরিণ। একে অপরকে বাঘের থেকে বাঁচায়। ঘড়িতে তখন বাজছে প্রায় সকাল 9টা। তখন আমরা ডিসাইড করি ব্রেকফাস্ট পয়েন্টে যাব। সেখানে গিয়ে তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা সেরে নেব। ব্রেকফাস্ট পয়েন্টে পৌঁছানোর কিছুটা পথ বাকি। তখন আমরা দেখতে পাই এই একজোড়া হাতিকে। তাদের মধ্যে একটা হচ্ছে টাস্কার। এদেরকে ইন্ডিয়ান এলিফ্যান্ট বলে, যারা এশিয়ান এলিফ্যান্টের সাবস্পিসিস, এবং এরা কিন্তু এন্ডেঞ্জার্ড স্পিসিসের মধ্যে পড়ে IUCN রেড লিস্টে। ভালো মতন হাতির সাইটিং হওয়ার পর আমরা যাই ব্রেকফাস্ট পয়েন্টে। বান্ধবগড়ে প্রত্যেকটা জোনিং একটা করে ব্রেকফাস্ট পয়েন্ট করা আছে, যেখানে সবাই জিপ থেকে নেমে খাওয়া দাওয়া সারতে পারে, এবং এখানে লোকালসরাও কিন্তু ছোট ছোট দোকান দেয়। ব্রেকফাস্টে ছিল আলুর পরোটা, স্যান্ডউইচ, ডিম সেদ্ধ, কলা আর জুস। সবকটাই হোটেল থেকে প্যাক করে দিয়ে দিয়েছিল। লোকালসদের থেকে শুধু ম্যাগি নিয়েছিলাম দেওয়ার জন্য। কি সুন্দরভাবে দিয়েছে দেখুন। তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট সেরে আবারও আমরা বেরিয়ে পড়ি সাফারিতে। তখন ঘড়িতে বাজছে 9:45। ঘন্টা দেড়েক মতন সাফারি বাকি আছে। কিছুক্ষণ আমরা লাঙ্গুরের কল শুনতে পেয়ে ওয়েট করছিলাম। তারপরেই আমরা দেখতে পাই এই স্পটেড ডিয়ারটিকে, যেটা এখন শান্তিতে খাবার খুঁজছে। এটা হচ্ছে একটা মেল স্পটেড ডিয়ার। আমাদের ভারতবর্ষের জঙ্গলে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় এই স্পটেড ডিয়ারগুলি। হরিণটির মাথায় এই শিংটা দেখছেন, এটা শুধুমাত্র মেলদের হয়। প্রতি বছর এটা ঝরে যায়, আবারও গজায়। এখন নতুন শিং আসছে বা অ্যান্টলার্স গজাচ্ছে, তাই দেখুন ভেলভেটের মতন হয়ে আছে। তার মানে এখনও এটা পুরোপুরি ফুল গ্রোন হয়নি। যখন হরিণটাকে ফিল্ম করছিলাম, সামনের দিকে ঘুরে দেখি একদল বাঁদর আসছে। এগুলো কিন্তু লাঙ্গুর নয়, এগুলো হচ্ছে রেসাস ম্যাকাও। মুখটা কিন্তু এদের কালো নয়, এবং এটা আপনারা সুন্দরবনেও দেখতে পাবেন। সাফারির সময় এবারে শেষ হয়ে আসছিল, আর এবারে আমরা রওনা দিই এন্ট্রি গেটের দিকে, যেখান থেকে আমরা টালা জোনে প্রবেশ করেছিলাম। কিছুটা এগিয়েই আমরা সম্মুখীন হই নীলকণ্ঠ পাখির সঙ্গে, যাকে ইন্ডিয়ান রুলারও বলে। আমাদের হিন্দু মাইথোলজি অনুযায়ী নীলকণ্ঠ পাখি দেখাকে খুবই শুভ বলে মানা হয়, এবং মানা হয় এই নীলকণ্ঠ পাখি পথ দেখিয়ে নিয়ে যায় দুর্গা মাকে দশমীর দিন কৈলাসের পথে। যেখানে আমরা নীলকণ্ঠ পাখিটিকে দেখতে পেলাম, তার পাশেই আমরা এই বিশাল মাকড়সাটাকে দেখতে পাই। এটার নাম হচ্ছে ইন্ডিয়ান জায়ান্ট উড স্পাইডার। এরা বিষাক্ত, কিন্তু মানুষদের জন্য মারাত্মক নয়। আজকে আমাদের মর্নিং সাফারি এখানেই শেষ হচ্ছে। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে এতে লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। খুব শিগগিরই ফিরব পরের পর্ব নিয়ে।